আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। গত ব্লগে তো দেখেছেন যে আমরা পুরান ঢাকার লালবাগ কেল্লা ঘুরতে গিয়েছিলাম। লালবাগ কেল্লা ঘুরে আসার পরে আমরা পুরান ঢাকার আহসান মঞ্জিলে চলে আসলাম। ঢাকার আহসান মঞ্জিলের নাম শুনেছি কিন্তু আসা হয়নি কখনো, তাই সুযোগ পেয়ে চলে আসলাম। আর এই আহসান মঞ্জিল সাধারণত জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, আহসান মঞ্জিল জাদুঘরে ঢুকবো আমরা এখন। চলুন তাহলে আমাদের সাথে। এই বুঝছো, এই ডিজাইনটা না অনেকটাই হয়েছে রংপুরে তাজহাটে ঘুরে আসলাম না, তাজহাট রাজবাড়ি, অনেকটা ওই রকমই। আহসান মঞ্জিলের এন্ট্রান্সটা ব্যাক সাইডে, ফ্রন্ট সাইডটা এক্সিট। সো আমরা ওই সাইডেই যাচ্ছি, ওখান দিয়ে আমরা এন্ট্রান্সটা পেয়ে যাব ইনশাল্লাহ। তারপরে আমরা আহসান মঞ্জিল জাদুঘরে ঢুকে পড়ব। ডিজাইনটা না অনেকটা ওই যে রংপুরের তাজহাট রাজবাড়ি দেখে আসছি না, অনেকটা সেই রকমই, অনেকটাই। আহসান মঞ্জিল ঢাকাতে থাকি কিন্তু কখনো আহসান মঞ্জিলে আসা হয় নাই, তাই ফার্স্ট টাইম আসার কারণে আমি একটু বাইরের পরিবেশটা খুব ভালো করে দেখে নিচ্ছি। আর এখানকার স্ট্রাকচারটাও আমার কাছে পরিচিতই মনে হচ্ছে, সেটা তো বললামই। এখন এই যে এন্ট্রান্স পেয়ে গিয়েছি, এখান দিয়ে আমরা ঢুকবো। সো চলুন তাহলে ঢোকা যাক। বাবা, পুরোনো রাজবাড়িগুলো মনে হয় সবসময় এরকমই হয়, বিরাট বিরাট স্ট্রাকচার। ছাদগুলো দেখেছেন কত উঁচুতে, আর দরজাগুলো ওরে বাবারে কি উঁচু উঁচু দরজা। দরজার হাইট থেকেই তো আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম। আর ওয়াইড স্প্রেডও বটে। তারপরে ঢোকার পরে বুঝতে পারলাম যে আসলে পুরোনো আমলের একটা ছোঁয়া বিরাজ করছে এখানে, অনেক কিছুই আছে মনে হচ্ছে। যাই হোক, আমরা একের পর এক কক্ষ অতিক্রম করে চললাম। আরে বাহ, ছোট্ট একটা আহসান মঞ্জিল, বেশ কিউট লাগছে কিন্তু। আমরা আশেপাশে ফার্নিচারগুলো দেখছি, এই যে দেখুন সেই যুগের পুরোনো আমলের ফার্নিচার, আর সেই যুগের কিছু চীনামাটির ক্রোকারিসও ভেতরে সাজানো রয়েছে, ভালো লাগলো দেখতে। এর পরের কক্ষটাতে ঢুকতেই আমরা দেখলাম কিছু ফার্নিচার তো দেখতেই পেলাম। এই যে দেখুন, এই ফার্নিচারের ভেতরেও কিছু বড় বড় ক্রোকারিস রাখা আছে, ছবি টবি আছে। আর তারপরে দেখলাম কয়েকটা টেবিল ল্যাম্প, মানে ঝাড়বাতি টাইপের টেবিল ল্যাম্প, সেই যুগের, মানে সেই যুগে জমিদাররাও এগুলো ব্যবহার করতো। ওয়াও, গ্রেট! আমার কাছে খুবই ভালো লাগলো দেখে, আশ্চর্য হলাম। অনেকক্ষণ ধরেই আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। তারপর সামনে দেখলাম কিছু ছবি দেয়ালে টাঙানো রয়েছে। আমার বাবাও দেখলাম যে হিস্ট্রিটা পড়ছে, আমিও ওখানে দাঁড়িয়ে লেখাগুলো কিছুক্ষণ দেখলাম। তারপরে আমরা নেক্সট কক্ষতে গেলাম। এরপরে দেখলাম ওরে বাবারে বিরাট বড় ডাইনিং হল। এটা সম্ভবত কনভেনশন সেন্টার, জমিদারদের দরবার হলের মতো বিরাট বড়। মনে হয় জমিদাররা এখানে বসে মিটিং টিটিং করতো। এখানে সব সেই আমলের ক্রোকারিসগুলো কিন্তু ডাইনিং টেবিলে সাজানোই রয়েছে। তারপরে হাতির দাঁতের তৈরি, ওরে বাবা এটা কি জিনিস! একটা বাচ্চাকে দেখলাম খুব ফ্যাশন করে ছবি তুলতেছে। এই পশু পাখির ফেসের স্ট্রাকচারগুলো জমিদাররা যে খুব নিখুঁতভাবে বানিয়ে সংরক্ষণ করতো, সেটা দেখেই বুঝতে পারছি। এখন এই পাশে আসতে দেখলাম উপরে যাওয়ার দুটো সিঁড়ি, দুই দিক দিয়ে উঠে গেছে, কিন্তু ওঠার ব্যবস্থা নেই, এখানে বন্ধ আছে। নেক্সট কক্ষটাতে ঢুকলাম। নেক্সট কক্ষটাতে ঢুকতেই ছুরি কাঁচি সেই আমলে ব্যবহারে ডাক্তারি কিছু জিনিসপত্র দেখে খুবই আশ্চর্য হলাম। আহসান মঞ্জিল হচ্ছে ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহার হলেও আসলে এটি ছিল নবাবদের প্রাসাদ। তাই কোন নবাবের পরে কোন নবাব এই প্রাসাদে শাসন করেছেন তাদের প্রত্যেকের ছবি এবং বায়োগ্রাফি এখানে ডিটেলসে দেওয়া আছে। সবগুলোই তাকিয়ে তাকিয়ে দেখলাম। আর যেটা আর একটা জিনিস আমি অবজার্ভ করলাম যে এই জাদুঘরটি কিন্তু আসলে অন ওয়ে, মানে একটার পর একটা কক্ষ পেরিয়ে আপনাকে সামনে যেতে হবে।
হবে, না হলে এক্সিট পাবেন না। আর আরো সামনে এগিয়ে যেতে দেখলাম সমস্ত নবাবদের একসাথে একটা বিশাল ছবি দেয়ালে টাঙানো রয়েছে। ওয়াও গ্রেট, এটা দেখে তো খুবই ভালো লাগলো। সবার ফেসই এখানে দেখা যাচ্ছে। নবাবদের নির্দেশনা জিনিসপত্র। আমার বাবার ছেলেকে দেখলাম খুব যত্ন করে নবাবদের হিস্ট্রিগুলো পড়ছে। আমারও খুব ভালো লাগলো, বিশেষ করে এই বিশাল ছবিটা। এই যে দেখুন নবাবদের ইনডোর গেমসের জায়গা, আর নবাবরাও যে তাদের বিনোদনের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করত সেটা এখান থেকে দেখেই বুঝলাম। এরপরে যেখানে গেলাম যে দেখি যে আমার বাবার ছেলে ওরা দুইজন মিলে লকার খুঁজে পেয়েছে, অনেকটা আমাদের এই যুগে ব্যাংকের লকারের মতো। আরে বাবা, কত বড় বড় সিন্দুক দেখেছেন? আমি তো দেখেই অবাক, এত বড় বড় সিন্দুক, এক একটা সিন্দুকের স্ট্রাকচার মানে ডিজাইন এক এক রকম। আমার বাবা, ছেলে আর হাজবেন্ড মিলে দেখলাম মনোযোগ দিয়ে। এটা হচ্ছে নবাবদের বংশ তালিকা, কার পরে কে নবাব হয়েছে তারই তালিকা দেওয়া রয়েছে। এরপরে আরো কিছু হিস্ট্রি দেখতে পেলাম। এই যে দেখুন পুরোনো আমলের সেই ফার্নিচারগুলো, মানে একেবারে ছাদ পর্যন্ত লম্বা, আর ভেতরে সব ক্রোকারিসগুলো রাখা আছে নবাবদের ব্যবহারের। ওরে বাবার, এই যে দেখুন বিভিন্ন ধরনের শেলফও রাখা আছে। এখন নাকি উপরে উঠতে হবে, মানে এক্সিটের জন্য আমাদের উপরে যেতে হবে। ভেবেই তো আমি ভয় পাচ্ছি যে শেষ পর্যন্ত কোন দিক দিয়ে বের হব। এই যে দেখুন কি ডেকোরেটেড কক্ষ, খুবই ভালো লাগলো। আর এই যে এই সিঁড়ি বেয়েই আমরা কিন্তু উঠে আসতে পারি নাই, আমরা ওই পাশে সিঁড়িতে উঠে আসছি, এটা বন্ধ। আর এরপরে নবাবদের বসার আরও স্থান দেখলাম, তাদের চেয়ার টেবিল ফার্নিচার, এটা বুক শেলফ মনে হচ্ছে, বিভিন্ন বই রাখা আছে, লাইব্রেরির মতো অনেকটা। এটাও আর একটা কক্ষ হবে। এরপরে এটা মনে হয় লাইব্রেরি আসলে, কারণ এখানে বসার ব্যবস্থা রয়েছে, বসে বই পড়ার জন্য নবাবরা এখানে বসতেন। তারপরে এটা মনে হয় শোবার কক্ষ, তাদের একটা খাটর দেখতে পেলাম। আর এটা তো ড্রয়িং রুমের মতো, সম্ভবত ড্রয়িং রুমই হবে। ওয়াও, বসার ঘর আর কি, অসাধারণ সুন্দর, এত বড় বড় সুন্দর ফার্নিচার দেখে খুবই ভালো লাগলো। এরপরে আমরা বাইরের দিকে চলে আসলাম। আমরা আহসান মঞ্জিলের ফ্রন্ট সাইডে মানে এক্সিটে চলে আসছি, এদিক দিয়ে এক্সিট নামতে হবে, মানে বের হতে হবে। আজকে আমাদের লালবাগ কেল্লা শেষ সাথে আহসান মঞ্জিল টুরটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।